আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, অর্থনীতি শক্তিশালী হচ্ছে, এখন প্রয়োজন স্থিতিশীলতা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। হোটেল, রেস্তোরাঁ, পোশাক, বিমান ভাড়া সহ 43টি পণ্য সেবায় বাড়ছে 15% ভ্যাট। কোনো কোনো ক্ষেত্রে নতুন করে ভ্যাট আরোপ হচ্ছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, যে সকল জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে তা মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। অন্তর্বর্তী সরকারের 5 মাস পরই কেন এমন সিদ্ধান্ত? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে হবে। মোটামুটি তো আমার অর্থনীতি স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বাড়াতে হবে, আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352 জন। ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে সব ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। শাকিলা করিমের প্রতিবেদনে বিস্তারিত। সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফা তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে ভোটার ছিল 12,18,00,000। নতুন প্রকাশিত খসড়া তালিকায় ভোটার বেড়েছে 18,33,352 জন। খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন, নারী ভোটার 6,03,52,414 জন। প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। সব মিলে দেশে ভোটার এখন 12,36,83,512 জন। সোমবার ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যাবতীয় কার্যক্রম সম্পন্ন করত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। নির্বাচন কমিশন গঠনের সময় অতীতের তালিকা নিয়ে অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। ইসি সানাউল্লাহ বলেন, বিগত তালিকার বিতর্ক নিরসনে সব ভোটারের তথ্যই যাচাই করা হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় 2টো বিভাগ ইতোমধ্যে ভিজিট করেছেন, আমরা কমিশনাররাও। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান কমিশনার। আমরা নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো, যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। খসড়া ভোটার তালিকার ব্যাপারে আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি। দাবি নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আদায় রাজনৈতিক দলগুলোর জন্য নতুন বছরের চ্যালেঞ্জ। 2025-এ দেশ নতুন সরকার পাবে বলে আশা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যে কোনো মূল্যে চলতি বছর নির্বাচন আদায়ের লক্ষ্য বিএলটিপির। আর 25কে নির্বাচনের বছর হিসেবে দেখছে বিএনপি। রাজনৈতিক দলগুলো মনে করে ভোটের মাধ্যমে নতুন বছরে নতুন সরকার পাবে দেশ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত।
রাজনীতিতে নতুন মেরুকরণের বছর হতে পারে 2025। স্বৈরাচার পতনের পর শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। আওয়ামী লীগের 15.5 বছর শাসনের অবসানে রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবি বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের প্রক্রিয়া বিএনপি ও সমমনা দলগুলোর সে পথে অন্তরায়। জাতীয়তাবাদী শক্তি দ্রুত নির্বাচন চাইলেও রহস্যজনক কারণে নির্বাচন বিলম্বের কথা বলছেন কেউ কেউ। আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, তারুণ্যের উন্মাদনা ভালো, তবে সেই সম্ভাবনা যেন প্রদীপের মতো নিভে না যায়। তাদের দল করবার জন্য তারা দল করবেন, দেশব্যাপী প্রচার করবেন, সেজন্য নির্বাচন অনিশ্চিতকালের জন্য ঝুলে যাবে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এভাবে ভাবছে না। কোনো কিংস পার্টি গঠন করে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই কিংস পার্টি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। রাজনীতি করতেই পারে, কিন্তু একটা কিংস পার্টিকে সময় দেওয়ার জন্য কালক্ষেপণ, এটা তো আমরা কোনো অবস্থায় মেনে নেব না। যারা দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন সেই সমস্ত সংগঠন, রাজনৈতিক দল এবং ব্যক্তিদের সঙ্গে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সংযোগটা আরো বাড়ানো উচিত। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলছেন, চলতি বছরই হবে নির্বাচন, সেটা যে কোনো মূল্যেই। যে কোনো ভাবে হোক আমরা আপনার ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন আদায় করেই ছাড়বো আর কি। এখানে কোনো রকমের এখানে নড়চড় হওয়ার কোনো উপায় নাই। আর দুই একটি রাজনৈতিক দল কি বলছে সেটাতে কিছু আসা যায় না। 2025 সালকে আমরা একটা নির্বাচনের বছর বা বাংলাদেশ একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক সরকার এবং একটা নির্বাচনী সম্পন্ন করে একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে বাংলাদেশ হাঁটতে পারবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন, নিশ্চয়ই মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন অন্তর্বর্তী সরকার। নির্বাচন আদায় করার প্রয়োজন হবে না বলেও মনে করেন তিনি। একটা ভোটাধিকার প্রয়োগ করা যেটা 17 বছরে হয়নি, সেই জায়গাটা যত তাড়াতাড়ি জাতির সামনে আসবে অত তাড়াতাড়ি জাতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। নির্বাচনের জন্য জাতি যে উন্মুখ হয়ে আছে এটা বর্তমান সরকার অনুভব করছে এবং সেই অনুভব থেকেই তারা এটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করবে। গণ অভ্যুত্থানের ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতির যত বাকবদল ঘটেছে তার সবগুলোতে লাভবান হয়েছে বিএনপি। তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত। সবাই মিলে দেশ গড়তে চাই। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের 15 বছর শাসন আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি পুরো বিষয়গুলো পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত দেখুন। শাসনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা অনিয়ম প্রায়ই গণমাধ্যমে উঠে এসেছে। কুইক রেন্টাল, ক্যাপাসিটি চার্জ, দায়মুক্তি ইত্যাদি বিষয়গুলো এই খাতের সঙ্গে বেশ চর্চিত হয়েছে বছরের পর বছর। এই খাতে দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তথ্যবহুল এক প্রতিবেদনের মাধ্যমে এর আদ্যোপান্ত তুলে ধরেন। বলেন, 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে 1 লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। রূপপুর থেকে নিয়েছে $500 মিলিয়ন, যার অধিকাংশই গেছে শেখ পরিবারের ঘনিষ্ঠদের পকেটে। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা। অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা। হাসিনা সরকারের পতনের পর কুইক রেন্টালের স্বত্বাধিকারীদের যে দায়মুক্তি ছিল তা বাতিল করেছে হাইকোর্ট। তৎকালীন সময়ে হওয়া সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি দাবি করি যে সরকার যেহেতু যে পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে নাই, ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে, সেজন্য জনগণের এটা অধিকার যে ওই এগ্রিমেন্টগুলো দেখা, জানি রিলায়েন্স এবং অন্যান্য যারা প্রাইভেট আছে তাদের এগ্রিমেন্টগুলো দেখা।
এবং আমরা নাগরিক সমাজ তাহলে এইটা নিয়ে আমরা কথা বলতে পারবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে। রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবার পরিবর্তে ব্যবসার খাত বানিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল বলেও মন্তব্য তার। সরকারের চেয়ে জনগণের ক্ষমতা বেশি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পরের জন্য কিছু করতে পারলে মানুষের যে পরিমাণ আনন্দ হয়, এই আনন্দ থেকে সে বঞ্চিত হতে চায় না। কিন্তু নিজের স্বার্থটা সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওই অংশটা আস্তে আস্তে চাপা পড়ে গেছে, ওই আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। যে কারণে আজকে এই বিশেষ দিনে মনে করিয়ে দেওয়া যে আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে এটা আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিই, ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচন্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। মায়ানমারের চলমান যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। প্রতিবেশী দেশটির সঙ্গে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির প্রায় ৭১ কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে তল্লাশি সহ সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। বান্দরবান থেকে সাফায়েত হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। প্রতিবেশী দেশ মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে। বিভিন্ন সময় তাদের ছোড়া গুলি, মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ায় প্রায়ই ঘটছে হতাহতের ঘটনা। এ অবস্থায় সীমান্ত জুড়ে রোহিঙ্গা সহ সন্ত্রাসীদের অনুপ্রবেশের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭১ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩৬ কিলোমিটারই বেশি ঝুঁকিপূর্ণ। প্রায়ই এই অংশ দিয়ে রোহিঙ্গা ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ সহ চোরাচালান হয়ে থাকে। ফলে টহল তল্লাশি সহ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সহ স্থানীয় প্রশাসন। বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি সহ স্থানীয়দের অনর্থক ঘোরাফেরা থেকে বিরত রাখতে পরামর্শ দেয়া হচ্ছে। এতে অনেকটা স্বস্তি ফিরেছে সীমান্তের মানুষের মাঝে। অনেক রোহিঙ্গা বর্ডারে নাকি আছে, মানুষটাকে আমরা জানতে পারি। একজন রোহিঙ্গাও যাতে পারাইতে না পারে। বিভিন্নভাবে তথ্য থাকলে আমরা প্রশাসনকে দিয়ে আমরা এটা একটা তাদেরকে তথ্য জানার জন্য চেষ্টা করি আর কি। তাদের চৌকস নেতৃত্ব, তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি। প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন, তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায়, তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে। সীমান্ত এলাকা নিরাপদ রাখতে সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির 11 ব্যাটালিয়ন এবং 34 ব্যাটালিয়ন এখানে আছে। তারা সার্বক্ষণিকভাবে সীমান্ত রক্ষা করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV। বাংলাদেশে অনুপ্রবেশকারী 95 ভারতীয় জেলেকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বাগেরহাট জেলা কারাগার থেকে 64 ও পটুয়াখালী জেলা কারাগার থেকে 31 জেলেকে মুক্তি দেওয়া হয়। এদিকে নিজ মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশে আটক 95 জন ভারতীয় জেলে এবং ভারতে আটক 90 জন বাংলাদেশি জেলের বিনিময় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী 5 জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় এই বন্দি বিনিময় হবে বলে জানান তিনি।
গত 9 ডিসেম্বর এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে বাংলাদেশি জেলেদের আটক করা হয়। অন্যদিকে সেপ্টেম্বর ও অক্টোবরে 6টি ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়লে পটুয়াখালী ও বাগেরহাটে তাদের আটক করা হয়। দেশজুড়ে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। এছাড়া সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানও শুরু করে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। গত 16 বছরে মুজিববর্ষ ছাড়াও বিভিন্ন সময় সরকারি অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল তৈরি করা হয়। এসব নির্মাণ কাজে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক অ্যাকাউন্টে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তাদের আর্থিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতির অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী এমএস প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও 12 কোটি টাকা অবৈধ সম্পদ এবং 37 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় চুয়াডাঙ্গার সাবেক এমপি সোলাইমান হক জোয়ার্দার সেলুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর সহ সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় সারাদিন যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। চুয়াডাঙ্গায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা 2 দিন ধরে সূর্যের দেখা নেই পঞ্চগড় ও কুড়িগ্রামে। অন্যদিকে এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত নুসরাত জাহান সিনথির রিপোর্টে। দেশের প্রায় সব জায়গায় ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরে কনকনে হাওয়া। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। রাজধানীতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরো 2-3 দিন এমন পরিস্থিতি থাকবে বলছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এ মাসেই একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলছে সংস্থাটি। এই যে ঘন কুয়াশা, এটা হয়তো আগামী আরো 3 থেকে 4 দিন মোটামুটি একই রকম থাকবে। এই ক্ষেত্রে যেটা হবে, রাতের তাপমাত্রা একটু বাড়লেও পরিস্থিতি কিন্তু উন্নতি হবে না, এই তীব্র শীতে উন্নত হবে। অন্যদিকে চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা 2 দিন ধরে সূর্যের দেখা নেই পঞ্চগড়ে। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, সঙ্গে বইছে কনকনে হাওয়া। বাধ্য হয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সূর্য না ওঠায় কুড়িগ্রামেও 2 দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছে চরাঞ্চল ও খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। শীতে ব্রহ্মপুত্র ও তিস্তা নদী বেষ্টিত 165টি চরের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তীব্র শীতে দুর্ভোগে আছে দিনাজপুর ও হিলির মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। প্রচন্ড ঠান্ডা, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য খুব অসুবিধা। কম্বল টম্বল তো কিছুই দেয় না, ঠান্ডায় দোকানদারি করতে পারি না, কি করবো, পেটের দায়ে তো আসি বসে থাকতে হয়।
কনকনে ঠান্ডার হিমেল বাতাসের দাপটে নওগাঁয় আবারও থমকে গেছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। নুসরাত জাহান সিনথি, RTV। আরটিভির সহযোগিতায় সিরাজগঞ্জে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে তারাস উপজেলার নওগাঁ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও ফিজিওথেরাপি সেন্টারে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও হেল্প এইড বিডির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মধ্যে ছিল শিশুদের মাথার টুপি, কম্বল ও চাদর। এ সময় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম উপস্থিত ছিলেন। নওগাঁ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ও ফিজিওথেরাপি সেন্টারের প্রতিষ্ঠাতা খায়রুজ্জামান মুন্নু, আরটিভি সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্জয় সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলার কাজীপুরে যমুনার চরাঞ্চলেও অটিস্টিক শিশুদের মাঝে বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট US এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করেন সৈয়দা মুনিরা ইসলাম। শহীদ আনোয়ারা উদ্যান, পান্থকুঞ্জ পার্ক, তাজউদ্দিন আহমদ পার্ক ও ওসমানী উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ফার্মগেটে শহীদ আনোয়ারা উদ্যানের সামনে এই সমাবেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, গ্রিন ভয়েস সহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা সব ধরনের মাঠ, পার্ক ও উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানান। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে পান্থকুঞ্জ পার্কে গেলে সেখানে পার্ক রক্ষার দাবিতে অবস্থানরত বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বাপার কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই প্রজেক্টটা বাপার সহসভাপতি ইকবাল হাবিবের ডিজাইন নকশা করা। বাপার কিছু প্রবীণ গ্রহণযোগ্য সদস্যদের সাথে কিছু লোককে মিশ্রণ করে এনে এই ইকবাল হাবিবের এই প্রকল্পের বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলেছি বলে, এলিভেটেড এক্সপ্রেসের প্রশ্ন তুলেছি বলে এরা আমাদেরকে আক্রমণ করেছে এখানে এসে। উস্কানিমূলক এমন কথা বলছে যে যারা ইয়াং তারা হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, এর জন্য মূলত ঝামেলা লাগছে। বলছে যে আমরা নাকি এখানে হচ্ছে টাকা দিয়ে এখানে আসছি। তামাকের কারণে বিভিন্ন রোগ বাড়ছে। প্রতিদিন অকালে প্রাণ হারাচ্ছে 442 জন। সেজন্য দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক শোভাযাত্রা থেকে এ দাবি জানানো হয়। শোভাযাত্রাটি আয়োজন করে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। শোভাযাত্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোব্যাকো ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হৃদয় বলেন, অকাল মৃত্যু রোধ হ্রাসে তামাক নিয়ন্ত্রণ আইনে সংশোধনী এখনই পাশ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর অ্যাডভোকেসি ম্যানেজার, জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের ভিসি ও প্রো ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে 13 ঘণ্টা পর অবস্থান কর্মসূচির পর তা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ দুপুরের মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশনের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে 5 দফা দাবিতে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরে কোনো আশ্বাস না পেয়ে বিকেল 4টা থেকে মূল ফটকের বাইরে অবস্থান নেয় তারা। রংপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিমা দাবির চেক হস্তান্তর উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিনোদন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির দিনাজপুর এরিয়া প্রধান খোরশেদ আলম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন ও বগুড়া এরিয়া প্রধান মিজানুর রহমান শিপু। এ পর্যায়ে গ্রাহকদের মাঝে 1,20,00,000 টাকার বিমা দাবির চেক হস্তান্তর করা হয়। পরে সফল বিমা কর্মীদের পুরস্কৃত করা হয়। সাধারণ মানুষের আস্থা অর্জন করা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান প্রধান অতিথি। ব্যবস্থাপনা পরিচালক মহোদয় স্যার কাজিমউদ্দিন, ধন্যবাদ জানাই আমার। কেরানীগঞ্জের ইকুরিয়া হতে অপহৃত পটুয়াখালী জেলার মৌকরণ ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় 5 অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় ডিবি ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি আরও বলেন, যাত্রীবাহী বাস থেকে চেয়ারম্যানকে অপহরণ করা হয়। অপরাধীরা পেশাদার অপহরণকারী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কোনো অ্যাচিভমেন্ট সংক্রান্তে ব্রিফ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যেটি তথ্য প্রযুক্তি সম্পন্ন যে ভ্যানটি আছে সেটি সহ আমরা ভিকটিমের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। তালাবদ্ধ একটি ঘর থেকে আহত অবস্থায় আপনারা ইতিমধ্যে তাকে দেখেছেন যে তার চোখ সহ আরো মুখের বিভিন্ন স্থানে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থায় অত্যন্ত কাতর অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধের আদেশ দিয়েছে ফিলিস্তিন পশ্চিম তীরের কর্তৃপক্ষ। বুধবার বার্তা সংস্থা ওয়াফা জানায়, ফিলিস্তিনের অভ্যন্তরে উস্কানিমূলক কন্টেন্ট সম্প্রচার করায় স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ কমিটি ফিলিস্তিনে চ্যানেলটির সম্প্রচার ও কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাস জানায় যে গণমাধ্যম গাজায় গণহত্যার তথ্য প্রকাশ করে তাদের সম্প্রচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। টিকিট নিয়ে বিশৃঙ্খলা আর অনিয়মের অভিযোগে বুথে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ দর্শকরা। এ সময় মিরপুর সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকিট বুথ ভেঙে ফেলে উত্তেজিত জনতা। ঘটে অগ্নিসংযোগের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এর বিস্তারিত দেখুন মাহফুজুল ইসলামের রিপোর্টে। ঢাকা রাজশাহী ম্যাচের আগে ১ নম্বর গেটের দৃশ্য। স্বাভাবিকভাবেই টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢুকছেন দর্শকরা, কিন্তু উল্টো চিত্র মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে। এর আগে টুর্নামেন্ট শুরুর দিনে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছিল টিকিট বঞ্চিতরা। আর বৃহস্পতিবার বুথে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে সুইমিং কমপ্লেক্সের বেশ কিছু স্থাপনায়। সকাল থেকে এই বুথে লাইনে দাঁড়ায় দূর দূরান্ত থেকে আসা দর্শকরা। এক সময় দর্শকদের টিকিট না থাকার কথা জানানো হলে উত্তেজিত হয়ে ওঠেন তারা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বুথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে লাঠিচার্জ করে। বিষয়টি নিয়ে বিসিবির টিকিটিং বিভাগের কেউই মন্তব্য করতে চায়নি। তবে জানা গেছে সাধারণ গ্যালারির ২০০ টাকার টিকিট শেষ হয়ে যাওয়ায় ৫০০ টাকার টিকিট কেনার অনুরোধ করলে উত্তেজিত হয়ে ওঠে দর্শকরা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। বিপিএল শুরুর আগে থেকেই টিকিট নিয়ে নানান অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিসিবির দায়িত্বশীল কেউই কোনো মন্তব্য করেননি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।